আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অর্পা হাসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 2 মাসের জন্য সারা দেশে ম্যাজিস্ট্রেসি বা বিচারিক ক্ষমতা পেলেন সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না, নয়াপল্টন সমাবেশে তারেক রহমান। সংস্কারের পথ ধরে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি। যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুজন কারাগারে। পৃথক মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত এবং শাহরিয়ার কবির রিমান্ডে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ম্যাজিস্ট্রেসি বা বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। ফৌজদারি কার্যবিধির 1898-12-1 ধারা অনুযায়ী 2 মাসের জন্য সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হলো। রাতে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সিনিয়র সচিব জেতুপ্রুর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সারা দেশে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির 1898-এর বেশ কিছু ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা মানে দেশের জনগণের ব্যর্থতা, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। নয়াপল্টনে সমাবেশে তিনি অভিযোগ করেন, পরাজিত শক্তি, প্রশাসন ও রাজনৈতিক ছত্রছায়ায় অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার চেষ্টা করছে। প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমের পথ ধরে সরকার নির্বাচনী রোডম্যাপে উঠে আসবে বলে আশা করেন তিনি। মনিল হাসান জানাচ্ছেন বিস্তারিত। ছবি তুলেছেন মোহাম্মদ মহসিন। মানুষের উপস্থিতি তখন জনসমুদ্রে রূপ নিয়েছে। নয়াপল্টনের সমাবেশের ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে মূল সড়ক, অলিগলিতে। আকাশে ওড়ানো এটিএন বাংলার ক্যামেরার চোখে ধরা পড়ে স্বৈর শাসন থেকে মুক্তির আনন্দে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীদের বাঁধ ভাঙা উপস্থিতি। তিল ধারণের ঠাঁই ছিল না পল্টন, কাকরাইল আর ফকিরের পুলের সড়কে। সন্ধ্যা নামার আগে 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে সমাবেশে যুক্ত হন বিএনপির কাণ্ডারি তারেক রহমান। বক্তব্যের শুরুতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ হাসিনা বিরোধী গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করেন। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে নানা চক্রান্ত, ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। রাষ্ট্র সংস্কারে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বিএনপি সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে জানিয়ে তারেক রহমান সতর্ক করে দিয়ে বলেন, জনগণকে সম্পৃক্ত করা না গেলে সংস্কারের সুফল পাওয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতাও কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমেই নিশ্চিত করা হয়। একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি। বছর 2 আগে বিএনপি সহ সমমনা দলগুলোর 31 দফা সংস্কার প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে তা সংশোধন, পরিবর্তনের যে কোনো আহ্বানকে স্বাগত জানাবে তার দল। কেউ যদি মনে করে একটি উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরো নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে, তাতেও দোষের কিছু নেই, কারণ শেষ পর্যন্ত জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের তারেক রহমান বলেন, আগামী দিনে রাষ্ট্র ও সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোড ম্যাপে উঠবে আমাদের প্রিয় বাংলাদেশ। সুতরাং আসুন আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের
বিশ্বাস, জনগণের ভালোবাসা অর্জন করি, জনগণকে সঙ্গে রাখি, জনগণের সঙ্গে থাকি। 17 মিনিটের বক্তব্যে তিনি বলেন, 2024 সালে বাংলাদেশের মানুষ আবারও প্রমাণ করেছে বন্দুকের নলের সামনে বুক পেতে দিতে রাজি হলেও এদেশের মানুষ স্বৈরতন্ত্রকে মেনে নেয় না। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, স্বৈরশাসক শেখ হাসিনার পতন হলেও আগামী জাতীয় নির্বাচন বিএনপির জন্য মোটেও সহজ হবে না। তাই জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে আরো বেশি করে জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের পরামর্শ দিলেন তারা। পাশাপাশি অতীতে আন্দোলন সংগ্রামে যে সমস্ত নেতাকর্মী নানাভাবে অবদান রেখেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদের দলীয়ভাবে পুরস্কৃত করার কথা বললেন। পাশাপাশি যারা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হবেন তাদের বিরুদ্ধে দল সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেবে, কঠোর হবে, এমন বার্তাও আজকের সমাবেশ থেকে দিলেন বিএনপির শীর্ষ নেতারা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। ফ্যাসিস্ট সরকারের দোসররা আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে সমাবেশে তিনি বলেন, ফ্যাসিস্টদের অনেকেই অন্তর্বর্তীকালীন সরকারের আনুকূল্য পাচ্ছে। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটি, কেন্দ্রীয় ও মহানগর নেতারা। এ সময় দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান তারা। একরামুল হক পাপনের ক্যামেরায় মুশফিকুর রহমানের রিপোর্ট। দীর্ঘ সময় পর বিএনপির সমাবেশে সরকারি প্রতিবন্ধকতা ছাড়াই নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তাই নয়াপল্টনের এই সমাবেশে বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল দেশের নানা প্রান্ত থেকে আসা বিএনপির কর্মী সমর্থকদের। সকাল থেকে ক্রমেই জনসমুদ্রে পরিণত হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক। জনস্রোত ছড়িয়ে যায় ফকিরাপুল কাকরাইলের প্রধান সড়ক সহ আশেপাশের গলিতেও। আমরা প্রয়োজনীয় সময় দেব, তারা সেই নয় যে আজীবন আপনাদেরকে আমরা সময় দেব। সমাবেশে আসা নেতাকর্মীরা বলেন, ষড়যন্ত্রমূলকভাবেই দেশে দখলবাজি এবং চাঁদাবাজির দায় বিএনপির উপর চাপাতে চাচ্ছে আওয়ামী লীগের দোসররা। আমাদের নেতাকর্মীরা এখানে কারো নাই, আমাদের কোনো দৃষ্টান্ত নাই, এটা আমরা জানি না, এটা সাবরাইজ হতে পারে। তারা দায় চাপাতে চেয়েছে বিএনপি বা এটা একমাত্র কারণ দেশকে তারা একটা দিন গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে চেয়েছিল। বিএনপির নামে কেউ যদি কোনো অপকর্ম করে, চাঁদাবাজি করে, আমরা জনগণকে সঙ্গে নিয়ে, দলকে সঙ্গে নিয়ে প্রতিহত করব ইনশাল্লাহ। ফ্যাসিস্ট সরকারের পতনের পর দীর্ঘদিনের কারার নির্যাতন এবং সাজানো মামলা থেকে মুক্তির দিন গুনছেন বিএনপির এসব নেতাকর্মীরা। ফ্যাসিস্ট সরকার স্বৈরাচারী শেখ হাসিনা বিএনপির প্রত্যেকটা লোককে ধরে ধরে তাদের নামে মামলা দিয়েছে। কোনো ঘটনার সাথে জড়িত না, কেউ না, এরা শুধু গায়েবী মামলা দিয়ে দিচ্ছে আমাদের নামে। আমাদের উপরে যে অন্যায় হয়েছে, যে অত্যাচার হয়েছে, যে নির্যাতন হয়েছে, তার সুষ্ঠু বিচার এই বাংলার মাটিতে গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পতিত স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র রুখে দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সরকারের যারা দায়িত্বে আছে তাদেরকে অনুরোধ করতে চাই, এখনো আমলাদের মধ্যে, সরকারের মধ্যে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার, সেই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করবার, সেটাকে নস্যাৎ করবার জন্য তারা এখনো বসে আছে, চক্রান্ত করছে। এই চক্রান্ত থেকে রুখে দাঁড়াতে হবে। গণতন্ত্র দিবসে আজকে আমাদেরকে আবার সেই শপথ গ্রহণ করতে হবে। এ সময় সব জটিলতা দূর করে দ্রুত তারেক রহমানকে দেশে ফেরানোর আহ্বান জানান নেতাকর্মীরা। গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনো পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি বলে দাবি করেছেন বিএনপির নেতাকর্মীরা। তাই দ্রুতই দেশে সুষ্ঠু একটি নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান নেতাকর্মীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ইমরান হাসানকে হত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের রিমান্ড স্থগিত করে কারাগারে পাঠিয়েছে আদালত। এদিকে রমনা থানার হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের 7 দিন এবং ভাসানটেক থানার মামলায় শ্যামল দত্তের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মনির হোসেন তপুর রিপোর্টে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা বিভিন্ন মামলায় গ্রেফতারকৃতদের কড়া নিরাপত্তায় আনা হয় ঢাকার সিএমএম আদালতে। এজলাসে তোলা হয়
ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে। এ সময় আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করেন তারা। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের 7 দিনের রিমান্ডে পাঠায় আদালত। প্রত্যেকটি সাংবাদিক সম্মেলনে এই মোজাম্মেল বাবু স্বৈরাচারের পক্ষে জনগণের বিরুদ্ধে কথা বলে। শাহরিয়ার কবির গত 15 বছর যাবত সেই স্বৈরাচারী হাসিনাকে সহযোগিতা করেছে। আজকের যে মামলা হচ্ছে আমাকে বিজ্ঞ আদালতে হচ্ছে প্রডিউস বা উপস্থাপন করা হয়েছে, এই মামলা সম্পর্কে আমি জ্ঞাত না, কোনোভাবে জ্ঞাত না, ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। আমি বিজ্ঞ আদালতের কাছে নির্বিচার চাচ্ছি। এদিকে শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতারের পর সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকেও এদিন আদালতে হাজির করা হয়। এ সময় অসুস্থতার কথা জানিয়ে চিকিৎসার দাবি জানান তিনি। এর আগে আদালতে এনে উত্তরা পশ্চিম ও উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় সাবেক আইজিপি AKM শহীদুল হক এবং চৌধুরী আব্দুল্লাল মামুনকে। এছাড়া আশুলিয়া থানার মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি এবং 2018 সালে মির্জা আব্বাসের উপর হামলার ঘটনায় শাহবাগ থানার মামলায় রাশেদ খান মেননকে রিমান্ডে নিয়েছে পুলিশ। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। প্রবাসী আয়ের প্রবৃদ্ধি বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $2,430 কোটি। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে বর্তমানে আছে $2,430 কোটি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর BPM 6 পদ্ধতিতে এই পরিমাণ $2,000 কোটি কাছাকাছি। তিনি বলেন, জুলাই থেকে আগস্টের রেমিটেন্সের প্রবাহ দারুণভাবে বেড়েছে। আর্থিক সংকট কাটতে শুরু করায় ব্যাংকগুলো নিজেরাই ডলার কেনাবেচা করতে পারছে। ডলারের দাম বর্তমানে 118 থেকে 120 টাকার মধ্যে রয়েছে জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরো বলেন, ব্যাংকিং চ্যানেল ও কার্ব মার্কেটে ডলারের দামের পার্থক্য এখন 1% কম। আন্তঃব্যাংক লেনদেন সক্রিয় থাকায় বৈদেশিক মুদ্রার বাজার এখন থেকে স্থিতিশীল থাকবে বলে আশা বাংলাদেশ ব্যাংকের। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের পরিমাণ 24,300 মিলিয়ন মার্কিন ডলার। BPM 6 অনুযায়ী এটা 20,000 মিলিয়নের কাছাকাছি। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ক্ষয় রোধ করা সম্ভব হচ্ছে কারণ রেমিটেন্সের প্রবৃদ্ধি ঘটছে। গত অর্থবছরের তুলনায় এই অর্থবছরে প্রায় 60% প্রবৃদ্ধি হয়েছে। ডলারের দাম বর্তমানে 118 থেকে 120, বিসি সেলিং রেট 120 এর বেশি হবে না। ব্যাংকিং চ্যানেলে ডলারের যে দাম তার সাথে কার্ব মার্কেটের দামের পার্থক্য এখন 1% এর চাইতেও কম। নতুন করে বাংলাদেশকে 12,000 কোটি টাকারও বেশি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এই প্রতিশ্রুতির কথা জানান সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পুনর্গঠনে গুরুত্বপূর্ণ সংস্কার, বন্যা সহায়তা, স্বাস্থ্য ও উন্নত বায়ুর গুণগত মান বজায় রাখতে চলতি অর্থ বছরে $2 বিলিয়ন সহায়তা দেবে বিশ্বব্যাংক। এছাড়াও বাংলাদেশের জরুরি আর্থিক প্রয়োজনেও বিশ্বব্যাংক সহায়তা করবে বলে জানান আব্দুল্লাহ শেখ। এ সময় সরকারকে সাহায্য করতে ও দলের একজন হতে বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। শেখ হাসিনার 15 বছরের স্বৈরশাসনে পাচার হওয়া অর্থ সম্পদ পুনরুদ্ধারে বিশ্বব্যাংকের প্রযুক্তিগত সহায়তা চান ডক্টর ইউনুস। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে 100 কোটি টাকার অর্থ সহায়তা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এই টাকা দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আগস্ট বিপ্লবে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হওয়া উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ উপস্থিত ছিলেন। আগস্ট বিপ্লবে প্রায় 800 শহীদের পরিবারে ও আহত 20,000 ছাত্র জনতার চিকিৎসা সহায়তার জন্য দেশি বিদেশি হৃদয়বান মানুষদের কাছে অর্থ সহায়তা চেয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক স্নিগ্ধ। আমি অনুরোধ করব পুরো দেশবাসীকে এবং দেশের বাইরেও যারা আছেন, আপনাদের দান আমাদের ফাউন্ডেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার সকলের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা সকলেই যত দ্রুত সম্ভব আমাদের ফান্ডের পাশে এসে দাঁড়ান এবং আমাদের ফান্ডে দান করা শুরু করেন। শহীদ পরিবার যারা আর্থিক সংকটে ভুগছেন
তাদেরকে জরুরি একটি আর্থিক সহায়তা দিবে এই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। পরবর্তীতে এককালীন একটি গ্র্যান্ট দেওয়া হবে। দীর্ঘমেয়াদী তাদেরকে পুনর্বাসনের ক্ষেত্রে তাদের পরিবার এবং আহত যারা রয়েছে সেক্ষেত্রে সহায়তা করা। জুলাই আগস্ট ছাত্র বিপ্লবের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয় ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করে রাষ্ট্রদূত জানান, দক্ষিণ এশিয়ার ওই দুই দেশ সার্ক ও বিমস্টেকের সদস্য হয় উভয়ের মধ্যে অত্যন্ত চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিরাজ করছে। দুদেশের অর্থনৈতিক সম্পৃক্ততা এখনো পরিমিত পর্যায়ে রয়েছে বলে জানান তিনি। এ সময় নেপালের জলবিদ্যুতের সম্ভাবনার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করে রাষ্ট্রদূত আশা করেন দ্রুত উভয় দেশ বিদ্যুৎ বাণিজ্য শুরু করতে পারবে। নেপালকে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের প্রস্তাব দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান তিনি। নির্বাচন ও ক্ষমতার পালা বদলের জন্য জনগণ গণ অভ্যুত্থানে অংশ নেয়নি, তারা এসেছে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বিলোপের জন্য। সকালে রাজশাহীতে একথা জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের ইচ্ছা পূরণের লক্ষ্যেই অন্তর্বর্তী সরকার সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে বসা হচ্ছে। মাহফুজুল আলম আছেন তিনি এবং আদিলুর রহমান খান, এই দুজনের নেতৃত্বে আমাদের একটা টিম করা হয়েছে। ওনারা রাজনৈতিক দলগুলোর সাথে রেগুলার বেসিসে বসছেন এবং অফিসিয়াল বসার বাইরেও আনঅফিসিয়ালি যোগাযোগ রাখছেন, যাতে আমাদের মধ্যে কোনো প্রকার ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়। দেশ পুনর্গঠনের এই যাত্রাটায় যাতে রাজনৈতিক দল সহ সকল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, সেটা আমরা নিশ্চিত করব। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিয়োগ করা কেন অবৈধ এবং বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। অর্থ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ বিবাদীদের 10 দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত 21 আগস্ট ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদে প্রশাসক ও সহায়তা কর্মকর্তা নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। 1 বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ পান বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক বদিউজ্জামান দিদার। বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল মহোদয়ের বক্তব্য অনুযায়ী এই প্রশাসক নিয়োগের আদেশটাকে যথার্থ বলে প্রতিভাত করবার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। সেই প্রতিবেদনে প্রশাসক নিয়োগের কোনো কথা নাই। এই প্রশ্নের উত্তর কি আমরা জানি না। এই প্রশ্নের উত্তর আমরা জানতে পারবো যখন বাংলাদেশ ব্যাংক এই রুলের জবাব দিবে। সুন্দর নয়, সৌন্দর্যই অগ্রাধিকার পাবে এবারের মিস বাংলাদেশ প্রতিযোগিতায়। দ্য ডেইলি স্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন মিস বাংলাদেশের চেয়ারম্যান মেঘনা আলম। এ সময় শীর্ষ 10 জন নারী 1 বছরের মিশনে দেশের উন্নয়নের লক্ষ্যে সামাজিক কাজে অংশ নেবে বলে জানান তিনি। এবারের প্রতিযোগিতায় প্রতিটি নারীর প্রতিভা প্রকাশ পাবে বলে আশাবাদ জানান এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার উপদেষ্টা তাশিক আহমেদ। আগামী 30 সেপ্টেম্বর শুরু হচ্ছে মিস বাংলাদেশ 2024-এর অডিশন। 4 অক্টোবর অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল। অনুষ্ঠানে মিস বাংলাদেশের পরিচালক ডাক্তার তাসিন আফরিন ডায়না, ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী, এটিএন এমসিএল ও এটিএন এডুকেশনের পরিচালক আনিসুর রহমান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার এটিএন বাংলা। আমরা অনেক শিক্ষিত মেয়ে পাই, কিন্তু তার শিক্ষাটা সে বাইরে এক্সপ্রেস করতে পারবে তাতে অভ্যস্ত মেয়ে পাই না। এই যে প্ল্যাটফর্মটা মিস বাংলাদেশ, এর মাধ্যমে আমরা বাংলাদেশের নারীদেরকে সেই সুযোগ দিচ্ছি নিজেদের অনেক অজানা কথা বলার, নিজেদের জ্ঞানটা অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার। মেয়েরা এখন স্বাবলম্বী হতে চায়, মেয়েরা এখন আগের মতো নাই। তারা নিজেরা কিভাবে ইনকাম জেনারেট করবে, আন্তর্জাতিকভাবে সব জায়গায় আছে মেয়েদের ট্রেন্ডের জায়গাটা, যেটা নিজের পায়ে দাঁড়াতে হবে এবং নিজে কিছু করতে হবে। এবং আমার মধ্যে মেয়েদের যে কোনো ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটা তুলে ধরতে হবে। এবারে পার্টেক্স খেলার খবর। আসন্ন আইসিসি নারী
টি-20 বিশ্বকাপে পুরুষ বিশ্বকাপের সমান প্রাইজ মানি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। 2023 সালের জুলাইয়ে আইসিসির বার্ষিক সম্মেলনে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 7 বছরের মধ্যে প্রাইজ মানিতে সমতা ফেরানোর লক্ষ্য ছিল, কিন্তু চলতি বছরেই নারী ও পুরুষ বিশ্বকাপের ইভেন্টে ক্রিকেটে সমান প্রাইজ মানের ব্যবস্থা করল আইসিসি। পরগারমানের রিপোর্ট। আগামী 3 অক্টোবর মাঠে গড়াবে আইসিসি নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেট আসর। এই টুর্নামেন্টের জন্য প্রাইজ মানি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দিন দিন বাড়ছে নারী ক্রিকেটের প্রচার ও প্রসার। বিশ্বের বিভিন্ন দেশ নারী ক্রিকেটারদের জন্য পুরুষ ক্রিকেটারদের সমান পারিশ্রমিকের ব্যবস্থা করেছে। এবার সেই পথেই হাঁটল আইসিসি। নারী টি-20 বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে, তবে সাম্প্রতিক পরিস্থিতিতে বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। ঘোষণা অনুযায়ী এই বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে 2 কোটি 34 লাখ মার্কিন ডলার, রানার্স আপ দল পাবে 1 কোটি 17 লাখ মার্কিন ডলার। দুই ক্ষেত্রেই আগের আসরের চেয়ে প্রাইজ মানি বৃদ্ধি পেয়েছে 134%। তাছাড়া সেমিফাইনাল উঠতে না পারা 6 দলের মধ্যে অবস্থান অনুযায়ী ভাগ করে দেয়া হবে 1 কোটি 35 লাখ মিলিয়ন ডলার। ক্রিকেটের জন্য এটি একটি বড় মাইল ফলক। দলগত খেলার মধ্যে প্রথম খেলা হিসেবে ক্রিকেটেই সমান প্রাইজ মানির রীতি চালু করা হয়েছে। পরাগারমান, এটিএন বাংলা। ভারতে এসে তাদেরকে হারানো বিশ্বের যে কোনো দেশের জন্যই চ্যালেঞ্জের বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। চেন্নাইয়ে দলের অনুশীলন শেষে টাইগারদের কোচ জানান, বিশ্বের সেরা দলটির বিপক্ষে খেলা সবসময় অনুপ্রেরণার। বাংলাদেশ দল ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং অনুশীলন করছে। সংবাদমেলের মাধ্যমে হাথুরুসিংহে জানান, একজন স্পোর্টসম্যান হিসেবে সবসময় তিনি ভারতের পারফরমেন্সের দিকে তাকিয়ে থাকেন। আগামী বৃহস্পতিবার থেকে চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে। We covered a lot of bases. We got good fast bowlers. We got really experienced spin attack, and then the batting. We actually have a batting debt because of 2 reasons. One is that 2 of our spinners are genuine batters who got test hundreds, and then 2 of the wicket keepers who are main batters. So our balance of the team this series is really good. শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। 2 মাসের জন্য সারা দেশে ম্যাজিস্ট্রেসি বা বিচারিক ক্ষমতা পেলেন সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন জারি। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না, নয়াপল্টনে সমাবেশে তারেক রহমান। সংস্কারের পথ ধরে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি। যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুজন কারাগারে। পৃথক মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত এবং শাহরিয়ার কবির রিমান্ডে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।